প্যারিস সেন্ট জার্মান দলটাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না। এফসি বায়ার্ন ভার্সেস প্যারিস সেন্ট জার্মানের কালকে যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা ছিল, এই ম্যাচটা জাস্ট আউট অফ দি ওয়ার্ল্ড। এই ম্যাচের মধ্যে যেই ধরনের ড্রামাটিক একটা ব্যাপার-স্যাপার পুরো ম্যাচ জুড়ে লাস্ট মিনিট পর্যন্ত যেই খেলার রিদমটা ছিল, ক্লাব ওয়ার্ল্ড কাপের এই স্টেজের মধ্যে এখনো পর্যন্ত বেস্ট ম্যাচ ছিল প্যারিস সেন্ট জার্মান ভার্সেস বায়ার্ন মিউনিখ। এবং পুরা ৯০ মিনিট দর্শকরা আসলে মাঠ থেকে চোখ সরাতে পারে নাই। এই ম্যাচটার মধ্যে কি ছিল না? সব ধরনের নাটকীয়তা ছিল। লুইস এনরিকে ভার্সেস ভিনসেন্ট কোম্পানি, এফসি বায়ার্ন মিউনিখ ভার্সেস প্যারিস সেন্ট জার্মান। এই দুইটা দল যারা কিনা ইউরোপিয়ান টপ লেভেলের ফুটবল খেলে থাকে। আমরা জানি ইউরোপিয়ান ফুটবলের মধ্যে বায়ার্ন মিউনিখ ওয়ান অফ দি বেস্ট একটা ক্লাব, এবং বুন্দেসলিগার মধ্যে তাদের তো একটা লেগাসি আছেই। বাপের দিনের সম্পত্তির মতন যে বুন্দেসলিগা, এটা তো তাদের নামে সাইন করাই আছে। কিন্তু প্যারিস সেন্ট জার্মান লুইস এনরিকের হাত ধরে যেভাবে করে একটা চেঞ্জ হলো, এবং প্যারিস সেন্ট জার্মানের নতুন একটা যে যাত্রা শুরু হলো, এক সেকেন্ড রুকেন ভাই, এই এই যাত্রাটার কিন্তু সুদা আসলে একদম পোষাই দিচ্ছে প্যারিসের ইতিহাসটাকে পুরা। কারণ প্যারিসের ইতিহাসে এখনো পর্যন্ত মেবি এই সিজনটার মতন কোন সিজন প্যারিস সেন্ট জার্মান কাটাইতে পারে নাই, এবং কোন কোচ প্যারিস সেন্ট জার্মানকে এমন একটা স্টেজে নিয়ে যেতে পারে নাই যেটা কিনা লুইস এনরিকে তার ম্যাজিক্যাল হ্যান্ডের মাধ্যমে পুরা দলটার কন্ডিশনই চেঞ্জ করে দিয়েছে। এটা কেন বলছি? আমরা কালকের ম্যাচের মধ্যে প্রথম হাফ, যেটা প্যারিস সেন্ট জার্মান ভার্সেস এফসি বায়ার্ন মিউনিখের প্রথম হাফের একটা যদি কথা বলি, তাহলে দুই দলেই সমানভাবেই খেলে যাচ্ছিল, এবং কন্টিনিউয়াসলি খেলার মধ্যে কাউন্টার কাউন্টার প্রেস এবং এবং মাঝ মাঠে বল নিয়ন্ত্রণ, এবং ওভারঅল আমরা জানি যে বায়ার্ন মিউনিখের খেলাটা হচ্ছে ওভারঅল টিম গেম। তারা টিম গেম খেলার জন্য ট্রাই করে অলওয়েজ, এবং এটাই আমরা দেখেছি। বাট পুরা নাটক জমেছিল সেকেন্ড হাফের জন্য। সেকেন্ড হাফ ৪৫ মিনিটের পর থেকে ৯০ মিনিট পর্যন্ত মানে প্যারিস সেন্ট জার্মান ভার্সেস এফসি বায়ার্ন মিউনিখের যে খেলাটা, এই খেলাটাই ছিল পুরা ড্রামা এবং ড্রামা। দুইটা রেড কার্ড, প্যারিস সেন্ট জার্মান ৯ জন ভার্সেস ১১ জনের খেলা ৪৫ মিনিটের মধ্যে। এর মধ্যে ২-০ গোলে লিড নিয়ে সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মান, এবং রেফারির ডিসিশন নিয়ে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে বাজে ধরনের সিচুয়েশন। এরপরে জামাল মুসিয়ালার ইনজুরি এবং ডোনারুমার হার্ট ব্রেকিং ফেস, এই জিনিসগুলা দেখে আসলে মানে চোখে এক জায়গার মধ্যে স্থির করে রাখা এটা আসলে অনেক কঠিন। আমরা আসলে দেখেছিলাম যে বায়ার্ন মিউনিখের যেই প্লেয়ার গুলা, তারা কিন্তু সেকেন্ড হাফে খুব খুব চেষ্টা করেছিল যে রিকভার করা। জামাল মুসিয়ালা চলে যাওয়ার পরে কিন্তু অ্যাটাকের মধ্যে একটা শূন্যতা ক্রিয়েট হয়েছে, যেটার কারণে কিন্তু বায়ার্ন মিউনিখ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছে না। আমরা জামাল মুসিয়ালার যে ব্যাপার স্যাপারটা, এটা একটা লং টাইম ইনজুরির মধ্যে কিন্তু জামাল মুসিয়ালা পড়ে গেল, এবং তাকে কিন্তু এটাকে নিয়ে সাফার করতে হবে। এই সাফারের পর সে যদি আবার রিকভার করে মাঠের মধ্যে আসে, সে কি আদৌ এখনের যে জামাল মুসিয়ালা, এই জামাল মুসিয়ালা হয়ে ফিরতে পারবে কিনা, এটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে এরকম অনেক ভালো ভালো খেলোয়াড় যারা ইনজুরিতে পড়ার পরে আবার রিকভার করার পরে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে ফুটবল খেলতে পারে নাই। এবং এরকম অ্যাভেলেবেল প্রমাণ আছে। সেটা কিন্তু আমরা একদম সব থেকে বড় প্রমাণ যদি বলি, সেটা হচ্ছে আর9। ইনজুরির কারণে কিন্তু তার কেরিয়ারটা একদম আরো অনেক লম্বা হইতে পারতো, যদিও বা তিনি একটা সর্বকালের সেরা স্ট্রাইকার, বাট তার কেরিয়ারটা আরো লম্বা হইতে পারতো। ইনজুরি তার কেরিয়ারটাকে সীমাবদ্ধ করে দিয়েছে। এবং সব থেকে সর্বশেষ যে উদাহরণটা, সেটা হচ্ছে যে নেইমার জুনিয়র, যার কেরিয়ারটা শুধু ইনজুরির কারণেই কিন্তু পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। না হলে মেসি, নেইমার এবং রোনালদো তারা 1 অথবা 2 বা 3 এর মধ্যে থাকতো ওয়ার্ল্ড ফুটবলের ডোমিনেটিং লেভেলের মধ্যে। বাট নেইমার এই জায়গা থেকে পিছিয়ে গেল শুধুমাত্র তার ইনজুরির কারণে। তো আমরা জামাল মুসিয়ালার ব্যাপারটা, এই যে ইনজুরি তাকে কিভাবে করে শেষ করে দিছে বা কিভাবে করে শেষ করতে পারে, এই জিনিসটা কল্পনা করতে ভাবতেও কিন্তু একটা গা শিউরে উঠতেছে। যাই হোক, আমরা আশা করবো যে জামাল মুসিয়ালা যাতে রিকভার করে আবার সেই পুরাতন ছন্দের মধ্যে ফিরে। বাট এই যে দুইটা রেড কার্ড, আসলে রেড কার্ড দুইটাতে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক জিনিসটা আসলে মাথার মধ্যে আসতেছে না। এই যে লুকাস হার্নান্দেজ যে এভাবে করে কনুই দিয়ে যেটা দিল ডাইরেক্ট রেড কার্ড, এর পরবর্তীতে আরো একটা রেড কার্ড,
এবং 9 ভার্সেস 11 এর যে খেলাটা, এরপরে পরপর 2টা গোল দেয়া এবং ডুও অসাধারণ আউটসাইড দি বক্স যেভাবে করে তিনি এই শটটা করেছেন, ওইখানে কিন্তু আমার ম্যানুয়াল নওয়ার স্লিপ খেয়ে কিন্তু গোল লাইনের মধ্যে পড়ে গিয়েছিল। এর পরবর্তীতে গোলটা হয়ে যায়। এরপর উসমান দেমবেলে লাস্ট মিনিটের যে গোলটা, এইটা পুরা প্যারিস সেন্ট জার্মান একদম সুদে আসলে বায়ার্ন মিউনিখ এবং রেফারির এগেইনস্ট এ যে গোলটা দিছে এই ধরনের করে হইছে। কিন্তু পুরা ম্যাচে ২টা জিনিস আমি লক্ষ্য করছি। একটা হচ্ছে যে প্যারিস সেন্ট জার্মানের হাই প্রেসিং অ্যাটাকিং মেন্টালিটি, আর দ্বিতীয়টা হচ্ছে যে মেবি জামাল মুসিয়ালার ইনজুরির পরে বায়ার্ন মিউনিখের দলটার মধ্যে কিছুটা অস্বস্তি আমরা লক্ষ্য করি। আমরা সবথেকে যে জিনিসটা আমার চোখে লাগছে সেটা হচ্ছে ম্যানুয়েল নওয়ারের মানে ওভার কাজ কারবার, যেগুলো অফেন্সিভ মেন্টালিটির কারণে কিন্তু তার দলকে কিন্তু সে বিপদে ফেলাইছে বারবার। এবং আমরা দেখতেছি যে ডিবক্স ছেড়ে সে মানে মাঝে এসে বলকে নিয়ন্ত্রণ করার জন্য এবং অতিরিক্ত অফেন্সিভ মেন্টালিটি আসলে দলকে বিপর্যয়ের মুখে নিয়ে নিছে। এরপরে মিস পাস মিসিং, এর পরবর্তীতে আমরা ডিফেন্সের মধ্যে যেটা মেনটেন্যান্স এর ব্যাপার এটা আমরা মানে দেখি নাই। হঠাৎ করে যখন লং বল মানে আশরাফ হাকিমি আসলে কালকে কি ধরনের যে একটা রোল প্লে করছে, এটা জাস্ট বোঝাই যাচ্ছে না। রাইট সাইডের মধ্যে মনে হচ্ছিল যে সে আসলে রাইট ব্যাক খেলতেছে না, সে মাঝে মধ্যে মনে হচ্ছে রাইট আর্ম মিডফিল্ডারের রোলটাই প্লে করতেছে। সে এমন ভাবেই খেলতেছে পুরা বায়ার্ন মিউনিখের মানে দলটার যে রাইট সাইডটা আছে, ওই রাইট সাইডকে সে একাই নিজেই কাবু করে ফেলছে। শুধুমাত্র তাকে আটকানোর জন্য কোমেনকে কিন্তু তার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ ফেস ভার্সেস ফেস যে কোনোভাবেই তো তাকে সামলাইতেই হবে। কোমেন কোনোভাবেই তাকে আটকানোর জন্য ট্রাই করেছিলেন, বাট লাস্ট মুহূর্তে ওসমান ডেম্বেলের যে গোলটা ছিল, ওই গোলটার মধ্যে যে আশরাফ হাকিমের যে কন্ট্রিবিউশনটা ছিল, ড্রিবলিং করে ডিবক্সে ঢুকে এরপরে ওসমান ডেম্বেলেকে পাসিং করা, এবং এটাই আসলে বুঝাই যাইতেছে যে আশরাফ হাকিমি এই সিজন যেই এলিট লেভেলের ফুটবলটা খেলতেছে, মেবি এটা তার কেরিয়ারের ওয়ান অফ দি বেস্ট সিজন পার করতেছে আশরাফ হাকিমি। হয়তো আফসোস করতে পারে রিয়াল মাদ্রিদ, হয়তো আফসোস করতে পারে ইন্টার মিলান, এবং প্যারিস সেন্ট জার্মান মেবি এইখান থেকেই ব্যাটার কিছু করে মানে তার দলকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। যাই হোক, তার পরবর্তীতে ম্যানুয়েল নয়রের যে বিষয়টা বলতেছিলাম, ভাই কেন দরকার তার আসলে এত অতিরিক্ত অফেন্সিভ, এবং দলটার মধ্যে একটা মানে বাজে সিচুয়েশন মুসিয়ালা চলে যাওয়ার পরে যে বায়ার্নের একটা যে মেন্টালিটি ছিল, এই মেন্টালিটি কিন্তু আমরা দেখতে পাই না, এবং শেষ পর্যন্ত খুব বাজেভাবেই কিন্তু হারছে। মেবি এটাই ক্লাব ফুটবলের সব থেকে মানে ড্রামাটিক্যাল ম্যাচ, যেটার মধ্যে 2টা রেড কার্ড এবং 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 9 ভার্সেস 11 এর খেলা হয়েছে। ডোনারুমা যদিও বা কিছুটা সে মেন্টালি মানে নিজেকে দোষের স্বীকার করতেছে, জামাল মুসিয়ালার ইনজুরিটার কারণে সে কিন্তু নিজেই অনেকটা মানে দোষ স্বীকার করছে এবং সে কান্না করতেছে যে তার ইনজুরিটার কারণে। বাট আমরা আশা করবো সে যেন খুব তাড়াতাড়ি কাম ব্যাক করে এই ম্যাচটাতে আসলে টেকনিক্যালি কোনো কিছুই বলার আসলে দরকার পড়তেছে না, কারণ আমরা আসলে জানি প্যারিস সেন্ট জার্মানের খেলাগুলো কেমনই হয়। প্যারিস সেন্ট জার্মানের একটা হাই প্রেসিং এ হয়, কেন হাই প্রেসিং হবে না? কারণ হাই প্রেসিং তো অবশ্যই হবে। একটা দলের মধ্যে স্প্রিন্টারের মতন, ওসাইন বোল্টের মতন যদি 4-5 জন খেলোয়াড় থাকে, ওই দলটার মধ্যে যদি হাই প্রেসিং না খেলায়, তাহলে আমি কোন দলকে হাই প্রেসিং খেলাবো? আবার সেকেন্ড লাস্ট যে কথাটা, এটা হচ্ছে যে বায়ার্ন মিউনিখের ওভারঅল খেলার কন্ডিশন টিম গেম করে তারা কিন্তু আসলে খেলাটা খেলে, বাট এই এই সেকেন্ড হাফের মধ্যে যে টিম গেমের ব্যাপারটা দেখেছিলাম, যদিও বা বেশ কয়েকটা সুযোগ বায়ার্ন মিউনিখ পেয়েছিল, কিন্তু তারা সেটাকে কাজে লাগাতে পারে নাই। এই জিনিসটার জন্য তাদের স্ট্রাইকার বলেন অলিসু, তারপরে হ্যারি কাইন, এরপরে কোমেন, তারা কিন্তু বেশ কয়েকটা চান্স পেয়েছিল, তারা সেগুলোকে কাজে লাগাতে পারে নাই, যার কারণে কিন্তু বায়ার্নকে আজকে হারতে হলো। এই জিনিসগুলা দেখে ড্রামাটিক্যাল একটা ম্যাচকে আমরা উপভোগ করার পরে আমার মনে হইতেছে যে মানে প্যারিস সেন্ট জার্মান কোনো না কোনো ভাবেই হয়তোবা ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হইতে যাচ্ছে, এবং দেখা যাক, এটার জন্য ওয়েট করে আছি।